আপনাদের বেশি সময় নিব না, এটা লেকচারটা যত কম্প্যাক্ট রাখা যায় শর্ট রাখা যায় রাখার চেষ্টা করব। আমরা ডাইং মেশিনারিজ নিয়ে পড়তেছিলাম আগের দিন, তো স্যাম্পল ডাইং মেশিন পর্যন্ত ডিসকাস করা ছিল, বিম ডাইং মেশিন আর স্যাম্পল ডাইং মেশিন। এবং আপনাদের নিজেদের ল্যাবে কোনটা আছে? স্যাম্পল ডাইং মেশিন। স্যাম্পল ডাইং মেশিন, এবং ওই মেশিনটার নাম হচ্ছে গাইরো ওয়াশ। গাইরো ওয়াশ, গাইরো ওয়াশ। আচ্ছা, আর আপনার ওই আপনার ইস্যুটা আমি শেয়ার করতে পারবেন না, তাই না? ওই তো বললাম স্যার, মানে এখন তো আমরা করতেছি না নাকি? আমি রেকমেন্ড করবো সামহাও ম্যানেজ করার জন্য, কারণ এই অপরচুনিটিটা একবার পাইছেন, নেক্সট টাইম অপরচুনিটিটা পাবেন কিনা এখানেও সন্দেহ আছে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি নিজেও খেয়াল করি যে আমরা যেমন ছিলাম আমাদের পরের ব্যাচটা কিন্তু আমাদের চেয়ে আরো বেশি টেক সেভি, টেকনোলজিক্যালি তারা বেশি সাউন্ড অ্যান্ড অ্যাডভান্সড। তাদের মধ্যে এক্সপিরিয়েন্স নাই, তারা হয়তো আনকোরা টাইপের বা ক্রুড, মানে তারা এখনো রিফর্ম হয়নি, ফিল্টার হয়নি, কিন্তু তারা টেকনোলজিক্যালি অনেক বেশি সেভি, কারণ ওরা টেকনোলজি আমাদের চেয়ে আগে পাইছে। তো আপনাদের নিজেদের জুনিয়রদের সাথে কম্পিট করতে যাবেন যে কোনো জায়গায়, যখন নেক্সট ইয়ারে দেখবেন কম্পিটিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি বলবো এটা চেষ্টা করার জন্য সর্বোচ্চ ইয়ে করে, অন্তত ট্রেনিংটা করলে আপনার হচ্ছে 10টা সার্টিফিকেট যদি হয়ে যায়, সিভি অনেক ভারী হয়ে যাবে। এবং তারপর আপনার তো দিন শেষে বনানীতে যেহেতু লেখাপড়া করতেছেন, বনানীতে অনেকেই ইউনিভার্সিটি অফ স্কলারশিপ চিনে, ট্রেডিং হাউস, বাইং হাউসগুলো আপনাদের নিজেদের ফ্রাইডে ব্যাচের সিনিয়ররা অনেকে তারাও বিভিন্ন ট্রেডিং হাউস, বাইং হাউসে আছে, বা অ্যাক্রেডিটেশন বডি আপনাদের পড়ায় নাই, আপনারা সিনিয়রদেরকে পড়াইছি, তো ওইসব কোম্পানিতে তারা আছে। তো সেই সব জায়গায় আপনারা সিভি যদি এরকম স্কোপস ক্রিয়েট হয়, মাঝে মাঝে তারা আমাদেরকে বলে যে স্যার, কিন্তু এখন বলতেছে না কেন, কারণ আমাদের রেগুলার ব্যাচ একটা বের হয় নাই, ফোর্থ ইয়ারে আছে। তো যখন বের হবে তখন কিন্তু ফ্রাইডে ব্যাচে যারা অলরেডি জব হোল্ডার তাদের টিম মেম্বার যখন তারা নিতে যাবে, ক্যাম্পাসে জুনিয়র অবশ্যই প্রেফার করবে তারা। তো সেখানে তারা সিভি জব করতে বলবে, এখন আপনার সিভিতে আপনি কি কি অর্জন করছেন সেটা তো লিখতে পারবেন, অন্য জিনিস তো লিখতে পারবেন না। এইগুলো কনসিডারেশনে রাখতে হবে। আচ্ছা, এবার ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল প্যাকেজ মেশিন। গতকালকে আমি কিন্তু প্যাকেজগুলো দেখাইছিলাম বিভিন্ন রকমের ইয়ার্ন মূলত। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে লিখে রাখবো, টেক্সটাইল ম্যাটেরিয়াল। এবার আমাকে 5টা টেক্সটাইল ম্যাটেরিয়াল নাম বলেন, আমি 5 ধরনের, আমি সবসময় এক্সাম্পল দিই। ফেব্রিক, হ্যাঁ, ফাইবার, আচ্ছা ফাইবার, এখানে আমরা ফিলামেন্ট, তারপর ফেব্রিক, দেন হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল। ওকে, তাহলে এই যে ছবি দেখতেছেন ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল প্যাকেজ মেশিন, তাহলে এটাতে কি ডাই করা যাবে দেখে কি মনে হচ্ছে? ইয়ার্ন ডাই করা যাবে, ফিলামেন্ট ডাই করা যাবে, হ্যাং, যেগুলোকে হ্যাং বলে বা স্লাইডার বলে, হয়তো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করতেছেন। আবার আমি যদি এই প্যাকেজের ভিতর ফ্যাব্রিক, পাতলা ফ্যাব্রিক রোল আকারে জড়াই, চাইলে করতে পারবো কিনা? পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ওরা নিট ফ্যাব্রিক, ওই যে সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিক যেগুলো হচ্ছে ইনার ওয়্যারে থাকে, ইনার ওয়্যার তৈরি করা হয় যে পাতলা কাপড়গুলো দিয়ে, ওগুলো আমি এখানে প্যাকেজে কাটাতে পারবো না। এটাই তো একটা প্যাকেজ, এখানে আমি চাইলে রোল করতে পারবো না, তো এটাও আমি ডাই করতে পারবো প্যাকেজ ডাইং মেশিন দিয়ে। এবার প্যাকেজ ডাইং মেশিন দুই রকম আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, এটা উলম্ব, একটা হচ্ছে আনুভূমিক, হরিজন্টাল। ওই সময়টা আমরা ভিডিও করে দেখছি, এটাকে হ্যাং ডাইং মেশিনও বলতেছে। কারণ হ্যাং মানে কি? হ্যাং হচ্ছে ওই যে ইয়ার্নের প্যাকেজ, 780 না 840, 840 বলে ফেলছে। হ্যাঁ, তো হ্যাং ডাইং মেশিনস আর মোস্টলি ইউজড ফর ডাইং অফ প্যাটার্নড উল কার্পেট। এবার তাহলে আরো স্পেসিফিক হয়ে গেল যে উল কার্পেট বা উলের যে হ্যাংগুলা, উল কিন্তু দুই রকম স্পিনিং হয়, একটা হচ্ছে মানে উলেন ইয়ার্ন হয়, আর যেটা একটু বেটার কোয়ালিটি সেটা কি বলে মনে আছে? ওরস্টেড। শুনছেন এটা? জি স্যার। ওরস্টেড ইয়ার্ন বা ওরস্টেড স্পিনিং, এই নামটা শুনছেন? রবানি স্যার নাম হয়েছিল। হ্যাঁ, রবানি স্যার
তাহলে স্পেসিফিক ভাবে কি করে দিল হ্যান্ড ডাইং মেশিনে এই যে প্যাটার্ন উল কার্পেট এগুলোকে ডাই করা হয়। আচ্ছা তাহলে উল ডাই যেহেতু করতেছি এটা কি ফাইবার উল কি ফাইবার ন্যাচারাল ফাইবার অ্যানিমাল ফাইবার হ্যাঁ অ্যানিমাল ফাইবার এটা তাহলে কি সেলুলোজ বেসড ফাইবার নাকি প্রোটিন প্রোটিন বেসড ফাইবার অ্যাসিডিক ফাইবার অ্যামাইনো অ্যাসিড আছে ভিতরে তাই না তো এটা তাহলে একটু ডিফারেন্ট মানে এটা আমার মেশিনে ডিফারেন্ট হয়ে যাচ্ছে এটার মেকানিজম একটু ডিফারেন্ট হবে আচ্ছা টেম্পারেচার কন্ট্রোল ইজ ডান বাই আচ্ছা আমি খুব দ্রুত কথা বলছি বুঝতেছি স্যার বলেন আমি বেশি দ্রুত বলে বলেন টেম্পারেচার কন্ট্রোল ইজ ডান বাই ইলেকট্রোমেকানিক্যাল অর প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার সিম্পল কথা এটা একটা ডিজিটাল মেশিন এটা আমি ডিজিটালি কন্ট্রোল করতেছি এখানে এটাই বুঝাইছি যে মেশিন দ্বারা কন্ট্রোল করা হচ্ছে তাপমাত্রাটা এটাও আবার গত ক্লাসে আমি বলছিলাম আজকে আবার রিপিট করতেছি যে ডাইং মেশিনে এখানকার ডাইং মেশিনগুলো কি বিদ্যুৎ চালিত আর অন্য যে কনভেনশনাল ডাইং মেশিন বা অনেক ডাইং মেশিন আছে যেগুলো নিচে বার্নার দিয়ে মানে পানিটা গরম করা হয় সেটা কিন্তু গ্যাস চালিত ঠিক আছে এই দুটোর পার্থক্য কিন্তু আপনাদের বেসিক পার্থক্য বুঝতে হবে বিদ্যুৎ চালিত কোনটা গ্যাস চালিত কোনটা আমাদের নরমাল যে স্টোভ ওটা কি বিদ্যুৎ চালিত নরমাল চুলা গ্যাস চালিত আর যেটা আমরা ইন্ডাকশন কুকার ইউজ করি তারপর হচ্ছে ওই যে মাইক্রো তাহলে মেশিনের ক্যাপাসিটি কতটুকু থেকে কতটুকু ভেরি করে দেয় যে 10 কেজি সাইজের আমার 10 কেজি স্যাম্পল হলে সেটাও এই হ্যান্ড ডাইং মেশিনে ডাই করতে পারবো আবার আমি 1000 কেজি 1 টন 1000 কেজি ফাইবার বা হ্যান্ড ওটাকে আমি এই মেশিনে ডাই করতে পারবো মানে অবশ্যই মেশিনটা সাইজ ভ্যারি করবে যেমন এই আপনাদের হচ্ছে আজকে যতজন স্টুডেন্ট আছে এই রুমে ক্লাস করতেছি আপনাদের যদি এখন পুরো রেগুলার বেসে সবাইকে নিয়ে মিটিং রাখি তখন আমরা কি পাশের রুমে চলে যাব পাশে দিকে একাধিক মেশিনকে একসাথে সংযুক্ত করে 4000 কেজি পর্যন্ত মানে 4000 কেজি পর্যন্ত ইয়ার ডাই করা যায় এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে আপনার রেসিপি আপনার যে ডাই সলিউশন সেম ডাই সলিউশন দিয়ে আপনি যদি চারটা মেশিন একসাথে একাধিক মেশিন একসাথে করেন তাহলে আপনি 4000 কেজি পর্যন্ত ইয়ার ডাই করতে পারবেন তাহলে এই মেশিনের এই এক্সট্রা ফ্লেক্সিবিলিটিটা আছে যে এরকম সিমিলার আরেকটা মেশিনকে আমি একসাথে অ্যাটাচ করে একই ডাই সলিউশন দিয়ে ডাই করতে পারবো তাহলে বুঝতে পারছেন এই জিনিসটা আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করুন মানে মাথায় এখন ঢুকাইবেন এবং আপনারা নিজেরা ঘরে যদি কোনো যে রঙের গামছার রং বা যেগুলো ছোট রং কিনতে পাওয়া যায় দোকানে ওই রং দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন যে আমরা ধরো 10 টাকার একটা রং সেটা দিয়ে 1 লিটার আমি ডাই সলিউশন বানাই ঠিক আছে ওই যে গামছার রং যেগুলো পাওয়া যায় বা ওই যে র্যাক ডেতে একজন আরেকজনকে যেটাতে প্রতিশোধ নেয় যেটা দিয়ে যে 7 দিন ধরে রংটা উঠবে না তো ওই রংগুলা আপনি একটা সলিউশন বানাইছেন ওই সলিউশনে কিন্তু অনেক কিছু ডাই করতে পারবেন মানে আমরা আসলে ঠিকমতো রংটা নিতে পারি না ওই যে এক্সহশন যে প্রসেসটা দেখাইছিলাম অ্যাবজর্পশন ডিসঅর্পশন এটা করার পরও ওই ডাই সলিউশনের ভিতর ডাই থাকতেছে আমার কথাটা কি বুঝতে পারছেন মানে আমরা আসলে ডাই সলিউশনেরও প্রপার ইউটিলাইজ করি না এই জন্য আমাদের প্রকৃতি মানে আমরা প্রকৃতিটাকে এত এই জন্য ইটিপি লাগে বা এই জন্য আমরা প্রকৃতিতে এত এই করতেছি মানে প্রকৃতিটা এত অপচয় কি বলে এনভায়রনমেন্ট এত পলিউটেড হচ্ছে এই যে ডাই ইন্ডাস্ট্রির কারণে কারণ আমরা ওটা প্রপার ইউটিলাইজ করতে পারি না এবার এইটারও আমি একটা ব্যাখ্যা দিই প্রপার ইউটিলাইজেশন কেন করতে পারি এই কথাগুলো কি বুঝতেছেন আমি যে এগুলো তো প্র্যাকটিক্যাল কথাবার্তা বলতেছি কেন প্রপার ইউটিলাইজেশন করতে পারি না ধরেন এই যে নিতা যে ব্লু কালারের ফ্যাব্রিকটা অন্যান্য ইউজ করতেছে এই ব্লু কালারের আপনার হচ্ছে 1500 কেজি ডাই করা লাগবে ফ্যাব্রিক 1500 কেজি তাহলে আমি যে ডাই সলিউশনটা ইউজ করে প্রথম 500 কেজি ডাই করলাম সেম সলিউশনটা ইউজ করে আবার 500 কেজি ডাই করতে গেলে কি হবে আমি শেড মিলাতে পারবো ওইটার জন্য অনেক টপিং দিতে হয় সল্ট দিতে হয় সোডা দিতে হয় তারপরে মাঝে মাঝে রং গাঢ় হয়ে গেলে স্ট্রিপিং করতে হয় কিন্তু তারপর মিলানো যায় না ওই জন্য ডাই সলিউশনটা আমরা ওইভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারি কিন্তু মানে আবার ঘুরে ফিরে এক জায়গায় আসতেছি এখানে আমি একাধিক মেশিনকে বা একাধিক ম্যাটেরিয়ালকে একই সলিউশন দিয়ে ডাই করতে পারবো
এই জিনিসটা তো আপনারা বুঝলেন ব্যাপারটা যে ধরেন কথার কথা আমি যদি 100 কেজি ইয়ার্ন আর 100 কেজি ইয়ার্নের জন্য 10,000 লিটার ডাই সলিউশন নিই স্ক্রিনে আসতেছে লেখার পুরোটা আসতেছে, আপনি আসতেছিলেন না। ওকে আচ্ছা তাহলে এখানে ম্যাটেরিয়াল টু লিকার রেশিও কত বলতো যদি আমার 100 কেজি ইয়ার্নের জন্য 10,000 লিটার থাকে তাহলে 100:10,000 তাই না তাহলে এখানে ম্যাটেরিয়াল টু লিকার রেশিও কত 1:100 তাহলে আমি ভুল লিখছি তাহলে এটা 10,000 লিটার না এটা 1,000 লিটার কল্পনা করো তাহলে 10 হবে 1:10 1:10 তাই না 1:10 এবার ধরেন আমি দুটো মেশিন একসাথে করে ফেললাম দুটো মেশিন একসাথে করলে আমার তখন হয়ে যাবে 200 কেজি 200 কেজি হলে এখানে 2 এখানে 2 তখন এটা কি 1:5 হয়ে যাচ্ছে তাই না ব্যাপারটা বুঝতে পারছো ওকে এই যে টিপিক্যাল লিকার রেশিও 1:15 থেকে 1:25 1:1 এটা ভার্টিক্যাল প্যাকেজ বা হরিজন্টাল প্যাকেজ ডাইমেনশন থেকে একটু ডিফারেন্ট এই যে এখানে দেখতেছেন সবগুলা হচ্ছে হ্যাঙ্গারের মতো অনেকগুলা কি বলবো ওগুলা কি বলে হ্যান্ডেল আর কি হাতল হ্যাঙ্গারে যেমন হাতল থাকে লম্বা লম্বা ওইরকম অনেকগুলা হাতল আছে প্রত্যেকটাতে আমরা হচ্ছে ফাইবারটা চড়াই দিচ্ছি যেভাবে মানে ধরুন কাপড় শুকিয়ে দিলেন না আপনারা নিজেদের ঘরে যে স্ট্যান্ড গুলো থাকে স্ট্যান্ডে যেমন কাপড় শুকিয়ে দিলেন এখানে হচ্ছে এই হ্যান্ডটাকে বা এই উলেন যে কার্পেট বলতেছে সেগুলোকে আমি চড়াই দিচ্ছি ওই স্ট্যান্ডটার উপরে জিনিসটা কল্পনা করতে পারছেন স্যার এটা তো পিকচার রিয়েল পিকচার পাবেন ইন্ডিয়ার মতো অ্যাডভান্সেস আমরা সবকিছু মানে ইন্ডিয়া মার্কেটে সবকিছু আছে আমরা সবকিছু সেল করতেছি ছোট চাইনার কম্পিটিশন হ্যাঁ বাংলাদেশকে ওই পর্যায়ে যদি বাংলাদেশ না যেতে পারে তাহলে ওরা যেভাবে প্রোগ্রেস করবে আমরা ওইভাবে প্রোগ্রেস করতে পারবো না আমরা পিছনে যেভাবে চিন্তাই করতেছি। এই জন্য আপনারা বের হচ্ছেন আপনারা চিন্তা করবেন জি স্যার। আমরা আছি আমরা আপনারা সবাই মিলে আচ্ছা এই যে হ্যান্ড ডাইভিং মেশিনের ভিতরে দেখছেন এই যে ভিতরে হচ্ছে এই ট্রেটা এটা কিসের সাথে যেমন ধরেন মাইক্রো ওভেনের কথা একটু আগে বললাম মাইক্রো ওভেনের ভিতরে ট্রে থাকে না ট্রেটা বের করতেছি বের করে আমি হচ্ছে বাটিটা দিচ্ছি বাটিতে ধরেন পুডিং বা কেকের রেসিপিটা দিলাম দিয়ে তারপরে ওটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি এখানেও এইরকম একটা ট্রে আছে ট্রেটা আমি বের করতেছি বের করে উপরে যে স্ট্যান্ডগুলো আছে অনেকগুলো হাতল এই যে দেখতেছেন আপনারা কি বুঝতেছেন জিনিসটা আমি আরেকটা ডিফারেন্স করে দিই এই যে জি স্যার। এই যে প্রত্যেকটা স্ট্যান্ডের ভিতরে আমি হচ্ছে ওই উলের যে স্লাইভারটা বা হ্যান্ডটা বা কার্পেট যাই বলতেছি ওটাকে আমি ভিতরে সাজাই দিচ্ছি সাজাই দিয়ে আবার ওই ওভেনের যে ট্রেটার মধ্যে ঢুকাই দিব এই হ্যান্ড টাইপ মেশিনের যে টোটাল ট্রেটা সেটআপটা এটাকে আমি আমার মেশিনের ভিতরে ঢুকাই দেব বুঝতে পারছেন তারপর আমি দরজা বন্ধ করে দিলাম এবার জেট টাইপ মেশিন আস্তে আস্তে সিরিয়াস জায়গায় যাচ্ছি আমরা মানে এবার আমরা জেট টাইপ মেশিন দিয়ে কি ডাই করতেছি টেক্সটাইল ম্যাটেরিয়ালের কি ডাই করতেছি নিট ফ্যাব্রিক যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি আর কি নিট ফ্যাব্রিক জেট টাইপ তাহলে জেট টাইপ মেশিনের বিশেষত্ব কি কি ফিচারস কি কি জেট টাইপ মেশিন অফার্স দ্য ফলোইং স্ট্রাইকিং অ্যাডভান্টেজ দ্যাট মেক্স देम সুইটেবল ফর ফ্যাব্রিক লাইক পলিস্টার আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি পাইলাম যে এখানে আমরা পলিস্টার ডাই করতে পারতেছি ওকে তাহলে পানি অনেক কম লাগে লো কনজাম্পশন অফ ওয়াটার যেমন আগেরটাই কি দেখলেন হ্যান্ড টাইম মেশিনে 1:15 থেকে 1:25 পর্যন্ত তার মানে কি 1 কেজি কাপড়ের জন্য 15 লিটার পানি ইউজ করতেছি আমরা স্যার নদীগুলোতে এমনি লাগতেছে। আর আরেকটা জিনিস বাংলাদেশে কি হয়
যেসব উন্নত রাষ্ট্রগুলো তাদের নিজেদেরও কিন্তু ডাইং সেটআপ আছে, ডাইং ইন্ডাস্ট্রিজ আছে। কারণ এই যে ডাইস কেমিক্যালের কোম্পানিগুলো দেখবেন এগুলো কিন্তু সবচেয়ে ভালো ভালো যে ডাইস এগুলো কিন্তু সুইডেন থেকে আসে, সুইডেন থেকে আসে। তো ওদের কিন্তু এই টেক্সটাইল সেটআপ ডাইস ডাইস কেমিক্যালের সেটআপ আছে, কিন্তু ওরা কি করে, ওরা হচ্ছে যেগুলো গাঢ় কালারের ডাই আমাদের কাছে পাঠায়। এগুলো হচ্ছে মানে দরিদ্র দেশগুলোতে পাঠায়, স্পেশালি বাংলাদেশে। এবং এই ডার্ক কালারের 1 কেজি 1 লিটার ডাই স্পেশালি আরেকটা ইফেক্টিভ এক্সাম্পল কি, যে ডেনিম। এই ডেনিমের ডাই করতে যে পরিমাণ পলিউটেন্ট ক্রিয়েট হয়, মানে বাংলাদেশ অতিমাত্রিক দেশ বলে এখনো ব্যবসা করে করতে পারতেছে না। হয় কত আগে পানি মানে বিশুদ্ধ পানি বা ন্যাচারাল সোর্স অফ ওয়াটার শেষ হয়ে যেত বাংলাদেশে। বাংলাদেশ অতিমাত্রিক দেশ বলে এখনো করতে পারতেছে, বেশি দিন করতে পারবে না। আচ্ছা, ক্যান বি ইজিলি অপারেটেড এট হাই টেম্পারেচারস এন্ড প্রেসার। তাহলে এখানে আমি যদি টেম্পারেচার আর প্রেসারও বাড়াই দিই, এটা আমার অপারেট করতে প্রবলেম হবে না। আমার এখানে বলে দিয়েছে যে এটা পলিস্টার ডাই করতেছি, তো অবশ্যই এটা হাই টেম্পারেচারে আমাকে অপারেট করতে হবে। পলিস্টার সচরাচর ডাই করা হয় 130 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠানো লাগে মাঝে মাঝে, 200 220। ওটা হচ্ছে এইচটি হাই টেম্পারেচার মেথড। মেথড তিনটা, পলিস্টার ডাইয়ের তিনটা মেথড আছে। একটা হচ্ছে জাস্ট ডিসপার্স ডাই হয়, একটা হচ্ছে এইচটি হাই টেম্পারেচার, আর একটা হচ্ছে থার্মোস্ট্যাট। তো এই এইচটি মেথডে 220 যাওয়া লাগে না, 200 পর্যন্ত যাওয়া লাগে। ওকে, পানিতে ব্যাপারে যে দেখেন লো লিকার রেশিওতে এটা আমরা কি করতে পারতেছি, এই মেশিনটা রান করতে পারতেছি। যেটা 1.1:15 1:25 ছিল হ্যান্ড টাইম মেশিনে, এখানে 1:4 এও আমরা ডাই করতে পারতেছি। আর এই মেশিনে ফ্যাব্রিক হ্যান্ডেলটা একটু বেটার হ্যান্ডেলিং হয়, এবং যেটি ফ্যাব্রিকটা আমরা হ্যান্ডেল করতে পারতেছি, ফ্যাব্রিকটা ড্যামেজ হওয়ার চান্স থাকে না। এবার এই মেকানিজমটা দেখেন, এইটাই ইম্পর্টেন্ট। স্কিমেটিক ডায়াগ্রাম, ফিগার প্লাস এখানে প্রত্যেকটা যে পার্টস তার অপারেশন। আগে একটা আমরা ছবি দেখে আসি। এই যে আমি যেখানে ইন্টার্নশিপ করছিলাম, আমি তো কম্পোজিট ফ্যাক্টরিতে ইন্টার্নশিপ করছি, কিন্তু আমি জব করছি গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো কম্পোজিট ফ্যাক্টরিতে এরকম মেশিন কিন্তু ছিল। তাদের একটা মেশিনের ক্যাপাসিটি ছিল 1000 কেজি, একটা মেশিনের ক্যাপাসিটি ছিল 1200 কেজি, আর সর্বোচ্চ 1500 কেজি 1600 কেজি মেশিন ছিল। মেশিনগুলো দেখতে এরকম। আর যেগুলো একটু ছোট ছোট মেশিন আছে, এগুলোর ধরেন ক্যাপাসিটি রিলেটিভলি লো, এগুলা একটু রিলেটিভলি নিউ মডেল। এই যে এখানে লিখছে ইকোলজিক্যাল ফ্যাব্রিক ডাই মেশিন, এরা হয়তো লো লিকার রেশিওতে ডাই করতে পারে। আর লো লিকার রেশিও মানে বুঝতেছেন, কম ডাই সলিউশনে ডাই করতে পারে। এই যে নতুন মডেল যেগুলো, আর পুরাতন মডেল এখানে আমাদের একটু বেশি লিকার রেশিও ইউজ করা হয়। বুঝতেছেন, এই জায়গাটাতে 1000 কেজি ফ্যাব্রিক ঢুকায় ডাই করতে পারবে। তাহলে চিন্তা করেন, যদি 1:5 রেশিওতে ম্যাটেরিয়াল লিকার রেশিওটা আমি যদি এর ভিতর ডাই করতে চাই, তাহলে আমার ফ্যাব্রিক হবে 1000 কেজি, আর ডাই সলিউশন হবে 5000 লিটার। পুরোটা এই মেশিনে আমি দিতে পারতেছি একসাথে। দেওয়ার পর আমি কি করতে পারতেছি, টেম্পারেচার 130 ডিগ্রি 150 ডিগ্রি 180 ডিগ্রি তুলে ধরতে পারতেছি। তারপর আমার যদি চাপ বাড়াইতে হয়, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ওইটা আমি বাড়াতে পারতেছি। মেশিনটা তাহলে কিরকম মানে হার্ডি মেশিন, কিন্তু পাওয়ারফুল মেশিন। হ্যাঁ, যে এইসব পুরো টেম্পারেচার আর এই প্রেসার স্ট্রেস ওর বডিকে ক্যাপাসিটি থাকতে হবে। এবার আমরা ভেতরে দেখি, এই যে এটা হচ্ছে সেই ড্রাম, এটা আমরা সাইড থেকে দেখতেছি মেশিনটা। তাহলে শুরুতে সহজ জিনিসগুলো দেখি। এটা হচ্ছে মিক্সিং ট্যাঙ্ক। মিক্সিং ট্যাঙ্কে কি মিক্স করতেছি, ডাইস আর অক্সিডাইজ মিক্স করতেছি, এবং মিক্স করে এটা মিক্সিং ট্যাঙ্কে আমি রেখে দিচ্ছি জিনিসটা। ওকে, এটা হচ্ছে বাইরে সাইডে। আর মেইন মেশিনে কি কি আছে দেখেন। মেইন মেশিনের শুরুতে এন্ট্রি এন্ড এক্সিট রিল, এন্ট্রি এন্ড এক্সিট রিল ব্যাপারটা কেমন, এটা একটা রোলার কোস্টারের সাথে তুলনা করেন।
রোলার কোস্টার না, ওয়াটার স্লাইড তো দেখছেন ওই যে যে স্লাইড দিয়ে নেমে নিচে হচ্ছে পানিতে গিয়ে পড়ে যেটা। ওয়াটার স্লাইডে যেমন এন্ট্রি একটা বিল থাকে বা এন্ট্রি একটা কি বলবো এটাকে পাইপ পাইপ থাকে, এখানে এই পাইপটা হচ্ছে এন্ট্রি এন্ড এক্সিট বিল। এদিক দিয়ে ফ্যাব্রিক প্রবেশ করে আবার এদিক দিয়ে ফ্যাব্রিক যখন ডাই শেষ করে বের করে দিতে হবে। ওকে, তারপর সরি ফ্যাব্রিক এন্ট্রি এন্ড এক্সিট বিল দিয়ে আমি ফ্যাব্রিক না, এটা দিয়ে আমি হচ্ছে ডাই, যখন ডাই শেষ হয়ে যাবে ডাই বাথকে ড্রেন করব। ডাই বাথ বের করার জন্য এন্ট্রি এন্ড এক্সিট বিলটা এখানে আছে। আর এই যে লোডিং পোর্ট হচ্ছে এটা, ফ্যাব্রিক লোড করা হচ্ছে যে লোডিং পোর্ট দিয়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার, এগুলো মূলত ডাইং শেষ হয়ে যাওয়ার পর একটা মেশিনকে আমি 180 ডিগ্রি 200 ডিগ্রিতে গরম করে ফেলছি, সেই হিটটাকে তো আবার আমাকে বের করে ফেলতে হবে ডাইং শেষ হয়ে যাওয়ার পর। তারপর আবার নতুন ব্যাচ যখন আসবে নতুন ব্যাচকে জিরো থেকে ডাই করতে হবে। কারণ আমাকে কোনো কোশ্চেন আসতেছে আমি যতটুকু যা বলছি বুঝতে প্রবলেম হচ্ছে যতটুকু বললাম? ওকে। আর এন্ট্রি এটা হচ্ছে জেট, এই যে এই মেকানিজম এটাকে জেট বলা হচ্ছে। আর তারপরে এই যে ফ্যাব্রিক তো এই আমার হচ্ছে লোডিং পোর্ট দিয়ে ফ্যাব্রিক আমি দিতে পারতেছি, এবং লোডিং পোর্ট দিয়ে ফ্যাব্রিকটা দেওয়ার পরে যে রোলার বিভিন্ন রোলারের উপর দিয়ে এই জেটের ভিতর দিয়ে ফ্যাব্রিকটা যাচ্ছে, ফ্যাব্রিকটা নিচে এখানে গিয়ে মানে একটা সার্কুলার মোশন এখানে চলতে থাকবে জেটটা। আচ্ছা, আর এই যে ভিতরে ডাইভার আছে, ডাইভারটা কিভাবে যাচ্ছে? ডাইভারটা মিক্সিং ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে মেশিনের ভিতরে যাচ্ছে। আর যখন আমার ডাইটা কমপ্লিট হয়ে যাচ্ছে এটাকে আমি এন্ট্রি এন্ড এক্সিট রিল দিয়ে বের করে দিতে পারতেছি, এবং যখন ডাইটা শেষ হওয়ার পর মেশিনকে ফুল করব আমি আবার হচ্ছে রুম টেম্পারেচার আনলে আনবো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আনবো, তখন আমাকে এই যে হিট এক্সচেঞ্জার দিয়ে এটা এইচ বার করে গেছে, হিট এক্সচেঞ্জার দিয়ে এই তাপগুলো বের করে ফেলতেছে। কোনো কোশ্চেন আছে? যখন বের করে দেওয়ার সময় পাম্পের ওটা কি অফ থাকে কি করতে পাম্প যে হ্যাঁ পাম্পের কাজ এখানে একটা জায়গাতে, পাম্প হচ্ছে ডাইটাকে করতেছে মেশিনের ভিতরে যে মিক্সিং ট্যাঙ্ক থেকে ভিতরে ইনসার্ট করা হচ্ছে, প্রবেশ করা হচ্ছে এর মতো কি বলে নিঃসরণ কি একটা বেশি ডিফিউজ ব্যাপন নিঃসরণ ইংলিশ কি বলে ওভাবে প্রচন্ড গতিতে ডাইটাকে পাঠানো করতেছে। যাও কাজ করে আসো। অভ্যন্তরণ নাকি জানি স্যার একটা বাংলা ইংলিশ এই যে ইফিউজ আর ডিফিউজ। হ্যাঁ জি স্যার মিশ্রণ মানে এই যে ডাই সলিউশনটাকে ইফিউজ করতেছে ওই পাম্পটা, পরে আপনার হিটের সময় পাম্পের কোনো অ্যাক্টিভিটি নেই, হিটটা যখন আমি এক্সচেঞ্জ করতেছি হিট বের করে ফেলতেছি। ওকে, তারপর এই যে আপনাদের সিলেবাসে স্পেসিফিকলি ছিল সফট ফ্লো ডাইমেনশন, সফট ফ্লো ছিল আপনাদের সিলেবাসে। সফট ফ্লো যে এটা জেড ডাইনামিক প্রোগ্রামের এগুলো ইম্পর্টেন্ট, জেড ডাইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওভারফ্লো ডাইমেনশন, সফট ফ্লো ডাইমেনশন, এয়ার ফ্লো ডাইমেনশন। আচ্ছা আজকে তো প্যারা দিয়ে আমাদেরকে না এই উইন্স ডাইমেনশনটাও একটু এই করে ডিসকাস করতে হবে। তারপরে উইন্স ডাইমেনশনের পর ওভার ডাইমেনশন ইজ জাস্ট জিগার ডাই, আর জাস্ট দুইটা মেশিন আছে। ও আর প্যাড ডাই জাস্ট তিনটা মেশিন আছে। শর্টের ভিডিও শেষ করে দিয়েছি প্যাড কারণে তাইলে স্যার নেন শর্টের ভিডিও শেষ করে দিই। আচ্ছা তারপর ওই অ্যাকাউন্টিংটা আমি হচ্ছে অফিশিয়াল অফিসারের ব্যাপারে বলবো, মানে স্যার আজকে এই বড় সিটি গেছি উনি আজকে আসতে পারেন। বুঝতে পারছি স্যারকে আমরা একটা রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে। এবার উইচ টাইম মেশিনেও কিন্তু মিট ফ্যাব্রিক টাইম হয়, ঠিক আছে। আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যদি আপনারা ওয়েব প্রসেসিং মেজর নিয়ে ডাইং ইন্ডাস্ট্রিতে জব করতে চান। এই জিগার ডাইং আর জিগার না জেট ডাইং আর উইচ ডাইং এগুলো দিয়ে আমরা কোন ফ্যাব্রিক ডাই করতেছি? নিট ফ্যাব্রিক। টি শার্ট, পোলো শার্ট, ট্রাউজার এই গার্মেন্টগুলোর যে ফ্যাব্রিক ওটা ডাই
তাহলে ইন ফেব্রিকটা কি এ ডাই মেশিন কনসিস্টিং এসেনশিয়ালি অফ এ ডাই ভেসেল ডাই ভেসেল মানে কি যে ভেসেল মানে একটা পাত্র যে পাত্রটার জন্য আমরা ডাই রাখতেছি ডাই ভেসেল ফিটেড উইথ এ ড্রিভেন উইঞ্চ ফিটেড উইথ বলতে এমন একটা মেশিনের সাথে অ্যাড করা আছে যেটাকে আমরা মুভ করব গতকালকে স্ট্যাটিক আর ডাইনামিক বুঝিয়েছিলাম মনে আছে বিমিং ডাইং মেশিনের সময় যে ফ্যাব্রিকটা স্থির আছে আমার ডাইটা ঘুরতেছে ডাইটা হচ্ছে ডাইনামিক আর ফ্যাব্রিকটা হচ্ছে স্ট্যাটিক স্থির তড়িতের ইংলিশ কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেমন আপাতত যদি কথা বলি মানে আমি যদি একটা एग्जांपल দিই আপনারা হচ্ছে এখন স্ট্যাটিক অবস্থায় আছেন আমি একবার এই পাশে যাচ্ছি একবার আমি এই পাশে ডাইনামিক আমি ডাইনামিক অবস্থায় আছি যখন বাসে আপনারা যান তখন বাস স্ট্যাটিক থাকে না আপনারা স্ট্যাটিক থাকে আমরা স্ট্যাটিক তাহলে স্ট্যাটিক আর ডাইনামিকের কনসেপ্ট ক্লিয়ার তো এই উইঞ্চ ডাইং মেশিনেও এখানে বলতেছে ড্রিভেন উইঞ্চ ওই উইঞ্চ যে বলটা সেটা নিজে হচ্ছে ড্রিভেন মানে কি তাকে ঘোরানো হচ্ছে তাকে মুভ করা হচ্ছে সে ডাইনামিক অবস্থায় আছে সে ঘুরতেছে উইঞ্চটা ঘুরবে এখানে ঠিক আছে এদিকে ডাইনামিক বলতেছে হ্যাঁ ডাইনামিক মেশিনটা ডাইনামিক উইঞ্চ in all winch type machine a series of fabric ropes of equal length are immersed in the diagram তাহলে এখানে ফ্যাব্রিকটা কিভাবে আমরা দিচ্ছি পেঁচায় পেঁচায় দড়ি আকারে এই যে ফ্যাব্রিক ropes of equal length সেম লেন্থে ফ্যাব্রিকগুলোকে জট মানে এভাবে দড়ির মতো করে করব ওই যে টাই ডাইনে যেভাবে ফ্যাব্রিকগুলোকে হচ্ছে একসাথে এরকম রোপ মতো বানানো হয় দড়ির মতো বানানো হয় ব্যাপারটা বুঝতেছেন মুখে বলা যায় চিত্র দেখাইলে জিনিসটা মাথায় বেশি এটা আফটার ডাইং ফ্যাব্রিক রোপস দেখতেছেন ফ্যাব্রিক রোপস হলো একটা ইয়ার্ন এইসব জিনিসপত্র ছবি আসলে কেউ তুলে না তো যেগুলো ইন্টারনেটে পাওয়া যায় না সময় কই স্যার জীবনে এই যে এই ফ্যাব্রিকগুলোকে ধরো রোপ আকারে পেঁচায় পেঁচায় ওই ডাইং মেশিনে দেয়া হয় উইঞ্চ ডাইং মেশিন এই ফ্যাব্রিকগুলোকে আমি বুঝতে পারছেন তাই না জি স্যার আমি বুঝতে পারছি স্যার একটা কোনো মতে পাইছি এই যে ফ্যাব্রিকগুলো এটা কি স্যার ডিরেক্ট মেশিনের উপরে হ্যাঁ ইকুয়াল লেন্থ সেম আকারের আমার হচ্ছে ফ্যাব্রিক রোপ তৈরি করতে হবে ওকে স্যার একটা বিষয় বলতে শেষ করা আচ্ছা তাহলে এই যে দেখেন ডাই বাদে আমরা ওই ফ্যাব্রিকের রোপগুলো ডুবাচ্ছি কিন্তু প্রত্যেকটার একটা একটা অংশ বাট ইচ পার্ট অফ ইচ রোপ ইজ টেকেন ওভার টু রিলস মানে প্রত্যেকটা রোপের একটা একটা অংশকে আমি দুটো রিলে জড়াই দিচ্ছি যাতে দুটো রিলের ভিতরে সে মুভ করতে পারে তাহলে এটা একটা রিল এটা একটা রিল দুটোতে যদি আমি ফ্যাব্রিক রোপটাকে জড়াই দিই এভাবে জড়াই দিই তাহলে দেখতে একটা ইনফিনিটি লুপ তৈরি করতেছে বুঝতে পারছেন এভাবে মুভমেন্টটা হচ্ছে ফ্যাব্রিকে আচ্ছা উইঞ্চ ডাইং মেশিন আর এ লো কস্ট ডিজাইন এটা হচ্ছে কম খরচে মানে এটা পুরাতন একটা ডিজাইন লো কস্ট ডিজাইন দ্যাট ইজ সিম্পল টু অপারেট এন্ড মেইনটেইন উইঞ্চ ডাইং মেশিন এখনো ব্যবহার করা হয় কিন্তু এটা এর মতো জেট ডাইয়ের মতো এত সফিস্টিকেটেড না সাদা মাটা টাইপ এবার এটার অ্যাডভান্টেজ কি কি এই যে এটা কনস্ট্রাকশনটা খুব সিম্পল আর অপারেট করা সহজ উইঞ্চ ডাইং মেশিন আর সুইটেবল ফর all types of word processing operation from desizing to softening মানে প্রি ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলো এই উইঞ্চ ডাইং মেশিনে আমরা সুন্দরভাবে করতে পারবো উইঞ্চ ডাইং মেশিন is suitable for practically all types of fabric which can withstand creasing in rope form processing এখানে কি বুঝাইছে এমন সব ফ্যাব্রিকই এখানে ডাই করতে পারবো যেটাকে আমরা ভাঁজ দিতে পারবো যে ফ্যাব্রিককে আমরা ভাঁজ দিতে পারবো না সেই ফ্যাব্রিক বাদে মোটামুটি সব ফ্যাব্রিকই এখানে কি ডাই করা যাবে The tension exerted on wings is less than jigar. আর এই জিগার টাইপ যে মেশিনটা জিগার টাইপ মেশিনের চাইতে এই উইঞ্চ টাইপ মেশিনে আমার টেনশন কম দিচ্ছি ফ্যাব্রিকে
ফ্যাব্রিকের প্রপার্টিটা জিগার টাইলে আছে এখানে ভালো থাকে, জিগার টাইলে বেশি টেনশন, ফ্যাব্রিকের বেশি টান হয়। আচ্ছা, the appearance of dye books is clean and smooth on spin dye on which dye machine। ধরেন এমনি স্যাম্পল ডাই মেশিনের চাইতে এখানে বা হ্যান্ড ডাই মেশিনের চাইতে এখানে ফ্যাব্রিকটা দেখতে একটু বেশি ভালো লাগে এবং স্মুথ এবং ক্লিন লাগে। লিমিটেশন কি কি, যে উইচ ডাইয়ের বেস্ট ডাই অপারেশন ইজ স্ট্রিমিং সুইং ওপেনিং আউট দ্য ইন্ডাস্ট্রিতে ফিনিশিং ডিপার্টমেন্টে এগুলো আপনারা অ্যাডভান্সড ওয়েব প্রসেসিং এ পড়বেন 3-4 যারা মেজর নিবেন ও মেশিনে রোপ ফর্মে চিত্রটা কত দূর হবে আপনারা বুঝতেছেন আমি জানি না, কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছেন না। এখানে একটা ওই যে ধরেন আপনারা যে বিভিন্ন স্ট্র দিয়ে খান জুস বা ধরেন চকলেট মিল্ক এগুলো আপনারা স্ট্র দিয়ে খান না, বা ধরেন রুয়াবজা বা অনেক কিছু মানে এগুলো ড্রিঙ্কস না, এখানে কিন্তু একটা স্ট্রর মতো মনে হচ্ছে না জিনিসটা। ফ্যাব্রিক কোনটা যখন ডাই করা হয় তখন কিন্তু ফ্যাব্রিক মানে এটা একটা ফ্যাব্রিক না, এই ফ্যাব্রিকটা কোন করে চিন্তা করেন টিউব, ফ্যাব্রিকগুলো কিন্তু টিউব আকারে ডাই করা হয়, টিউব আকারে ডাই করার পর ফিনিশিং এ গিয়ে মাস্টার দিয়ে স্লিট করে ফেলা হয়, চিরে ফেলা হয় ফ্যাব্রিকটা স্লিটার মেশিন দিয়ে। ফ্যাব্রিক কিন্তু এরকম টিউব আকারে যায়, মানে আমার হাতল আমার হচ্ছে হাতাটা চিন্তা করেন, স্লিপটা চিন্তা করেন, স্লিপটা কি টিউব ফর্মে আছে না, টিউব জিনিসটার কনসেপ্ট বুঝতেছেন? হ্যাঁ, আর এটা হচ্ছে স্লিট করে ফেলা হয়। তো এখানে লিমিটেশন কি দেখাচ্ছে, লিমিটেশন দেখাচ্ছে হচ্ছে এই যে আমার ব্যাচটা যখন আমি ব্যাচ আকারে এখানে ডাই করব উইন্ডস্টাইন মেশিনে তখন কিন্তু আমার বিভিন্ন অপারেশন করতে হবে। স্যার ভিডিও দেখে দিন স্যার। হ্যাঁ, ভিডিও এটা তো রাউন্ডিং হবে স্যার, যখন তৈরি হবে হ্যাঁ পরে কাটা পরে কাটা হচ্ছে, কাটা হওয়ার মধ্যে ম্যানুয়ালি কাটা লাগে স্লিটার দিয়ে কাটে। ওকে, তো এই উইন্ডস্টাইনে কি করা লাগে, ট্রিম করা লাগে, যে কিনারাগুলো ট্রিম করা লাগে যেটাকে সেলফেজ বলে, তারপরে সুইং করা লাগে, আর এই যে রোপ রোপ যেটা আমি রোপ বানাচ্ছি রোপটাকে আবার খোলা লাগে, যেটাকে আমি প্যাচ দিয়ে দিয়ে রোপ বানাচ্ছি ওটার প্যাচ আবার খুলতে হবে না, আর লোডিং এন্ড আনলোডিং এগুলো মানে অনেকগুলো অ্যাডিশনাল অপারেশন করা লাগে, রেডি করা লাগে লাগে আর কি জিনিসটাকে। আচ্ছা, কথার কথা আপনারা যদি এখন কেমিস্ট্রি ল্যাবে আপনাদেরকে নিয়ে যাওয়া হয় এবং অ্যাসিড পাওয়ারফুল অ্যাসিড পাওয়ারফুল বেস এগুলো নিয়ে কাজ করানো হয়, আপনাদের অবশ্যই গ্লাভস করতে হবে না, এমনি অ্যাপারেল ল্যাবে গেলে তো আর ওগুলো আপনাদের প্রসিডিউর ফলো করা লাগবে। আচ্ছা, তো এই হচ্ছে ইনসাইড লিমিটেশন। Since several lengths of fabric are run over the which will into liquor and sewn end to end, continuous length processing is not possible in a single batch। এখানে কি বোঝাচ্ছে আপনাদেরকে আমি দেখালাম না যে দুইটা রিলে আমার ফ্যাব্রিককে এইভাবে জড়ায় নিয়ে যেতে হচ্ছে, তো এখানে আমার একটা কন্টিনিউয়াস ফ্যাব্রিককে ডাই করা টাফ হয়ে যাচ্ছে, কারণ বারবার আমার দুইটা ফ্যাব্রিকের জোড়া একসাথে লাগানো হচ্ছে। এইজন্য এখানে বলতেছে যে কন্টিনিউয়াস লেন্থ প্রসেসিং ইজ নট পসিবল ইন এ সিঙ্গেল ব্যাচ, মানে ওরা বলে দিচ্ছে পসিবল না, আমি বলতেছি এটা কঠিন, ওরা বলতেছে করা বাস্তবে পসিবল না, ওরা লাইন করে দিচ্ছে। হ্যাঁ, কারণ আপনি যদি সারাদিন এরকম ফ্যাব্রিকের বিট মারতে থাকেন আর বিট খুলতে থাকেন মানে আপনার তো ডাই করার সময় অর্ধেক চলে যাবে এই কাজ করতে। ফ্যাব্রিক ইজ প্রসেসড ইন রো ফর্ম হুইচ মে লিড টু প্রিজমা, এই যে ভাঁজ করবে ফ্যাব্রিকে। Most of the machine, particularly in heavy oven, thin and light synthetics মানে যেগুলো ম্যাগনেট ফাইবার দিয়ে যেগুলো তৈরি ওগুলো যদি আমি বেশি করি কটন তো ক্রিজ সহজে রিমুভ করে ফেলা যায়, সিনথেটিকে সহজে ক্রিজ পড়ে না, ক্রিজ পড়লে ওই ক্রিজটা আবার রিমুভ করা কঠিন হয়ে যায়। Most of the machine works under atmospheric condition, মানে এই মেশিনকে আমি বেশি গরম করতে পারতেছি না। atmospheric condition মানে কি, যে আমাদের রুম টেম্পারেচার যে কন্ডিশন, রুম টেম্পারেচারে এগুলো ব্যবহার করতে হয়। এবার হচ্ছে আর দুইটা আজকের জন্য এই পর্যন্তই। জিগার আর প্যাড যদি পড়তেন
প্যাড ডাইং মেশিনটা কিছুই না, প্যাড ডাইং মেশিনটা হচ্ছে জাস্ট একটা এই যে ডাইপাত, সেই ডাইপাতের ভিতরে একটা চাকা চক্র ঘুরতে থাকে। আর এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। আর মডার্ন স্ট্রাকচারটা কি, এটার কোণায় রোল থাকে, এটা কোণায় দুইটা রোল থাকে, এই রোলের ভিতর দিয়ে ফ্যাব্রিকটা টেনে বের করতে হয়। টেনে যখন বের করতে হয় ভিতরে যে ডাইটা থাকে ওটা স্কুইজ হয়ে ওটা হ্যাঁ স্কুইজ হয়ে ডাইটা নিচে পড়ে যায়। এটা হচ্ছে প্যাড। ওটাকে যে প্যাডেলটার জন্য এটাকে প্যাড ডাইং মেশিন বা প্যাডিং ডাইং মেশিন বলে। এটা খুবই সিম্পল। আর তাহলে ওটা আমার নিচে পড়ে নেবেন। আমি এই যে লাইনগুলো ব্যাখ্যা করতেছি না। আর জিগার ডাইং মেশিনটা জাস্ট ফিগার দেখে দিচ্ছি। জিগার ডাইং মেশিন কিসে ব্যবহার করা হয়? মূলত ওভেন ফেব্রিকে। আর প্যাড ডাইং মেশিনও ওভেন ফেব্রিকের জন্য ব্যবহার করা হয়। জিগার প্যাডেলও ওভেন। এমনকি আমাদের নিজেদের ল্যাবে আমরা প্যাড ডাইং মেশিন দিয়ে কাজ করছি। খুবই সিম্পল, মানে ওটা জাস্ট ডাই সলিউশন একটা ট্রেতে রাখতেছি, একটা গামলার মতো একটা জায়গাতে, আর সেটার পাশে হচ্ছে এরকম রোল আছে, মানে ডাইটা আমি কিছুক্ষণ নাড়লাম 10 মিনিট 15 মিনিট, নিচে টেম্পারেচার দেওয়া যায়, নাড়ার পরে তারপরে আমি ওটা জাস্ট বের করে নিয়ে নিলাম। স্যাম্পল ওখানে মানে অল্প পরিমাণ ফ্যাব্রিক আপনি ফ্যাব্রিক স্যাম্পল দেখেন। আর জিগার ডাই মেশিনটা দেখেন, জিগার ডাই মেশিনও ইন্ডাস্ট্রিতে আছে, মূলত লার্জ স্কেল প্রোডাকশনের জন্য জিগার ডাই মেশিন ব্যবহার করা হয়। এখানে ওই যে ভিতরে একটা ড্রাম আছে, ডাই যেখানে ডাই সলিউশন আমরা রাখতেছি, এই যে সেই ড্রামের ভিতরে ডাই বাদ রাখতেছি। আর এখানে কিছু গাইড রোলার আছে, গাইড রোলার দিয়ে ফ্যাব্রিকটা ফিট করতেছি, ফিট করে যে দেখেন ছোট ছোট বৃত্ত দেখা যাচ্ছে, এই ভিতর দিয়ে ফ্যাব্রিকটা আবার ঘুরে টেকআপ রোলারে জমা যাচ্ছে। মেকানিজমটা খুবই সিম্পল, কিন্তু চিত্রটা যদি মানে চিত্রটার ইয়েটা যদি স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারেন, যে এখানে ফ্যাব্রিকের ড্রাম আছে, সেই ড্রাম থেকে ড্রামের ভিতরে ডাই সলিউশন আছে, আর ফিড রোলার দিয়ে ফ্যাব্রিকটা এখানে গাইড রোলার মাধ্যমে নামবে, অনেকটা প্যাড ডাই মেশিনের মতো রোলার দিয়ে। ব্যাপারটা হচ্ছে ওরকম যে আপনারা নিজেরা যেদিন কিলো পাসিং খেলতেছিলেন, একজনের হাতের সাথে আরেকজনের হাত যেভাবে আপনারা লক করতেছিলেন, একজন সাথে একজন লক করে আপনারা ঘুরতেছিলেন, এখানে এরকম গাইড রোলারটা পুরো ফ্যাব্রিকটাকে লক করে, লক করে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে আনে, বা আপনারা যে রেলগাড়ির মতো নিজেরা রেল বানায় যে চলতেছে লক করে একটা স্ট্রাকচার, এখানে পুরোটাই এইভাবে সেভাবে বের হয়ে যাচ্ছে। সবার ধৈর্য একদম আর কেউ মনোযোগ দিতে পারতেছে না। জি স্যার, তাহলে আমরা এখানে শেষ করে দিলাম, ঠিক আছে? জি স্যার। আর লাস্টে এখানে যে বিভিন্ন স্পন্সর কোম্পানি, মেশিন প্রোডিউস, যারা মেশিন প্রোডিউস করে, ডাই মেশিন কোম্পানিগুলো গ্লোবাল নামে আছে, অনেক চাইনিজ কোম্পানি, অনেক জার্মান কোম্পানি, কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে। বয়কট ইন্ডিয়া।